বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সালাউদ্দিন চৌধুরী বিএনপির একজন ক্ষমতাধর নেতা। তারেক রহমানের পর যদি কারো গ্রহণযোগ্যতা থাকে সে হচ্ছে সালাউদ্দিন চৌধুরী। যদি সালাউদ্দিনের রিসেন্ট কিছু কাজকর্ম আমরা পর্যবেক্ষণ করা যায়, তাহলে আমরা বলতে পারি গত রবিবার বিএনপি আ লিডারগুলা যমুনায় যায় ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য। এরপর তারা বাইরে এসে ব্রিফ করেন। আর সেখানেই গতে বিপত্তি। দেখা গেল সালাউদ্দিন তার সিনিয়রদের সম্মান করলেন না এবং তার হাবভাব দেখে মনে হচ্ছে সে অনেক বড় কিছু বলে গেছে এবং মঈন খানকে বক্তব্য থামিয়ে সালাউদ্দিন ধমকের সাথে কথা বলেন। উম মঈন খান কথা বলা অবস্থায় কিন্তু সালাউদ্দিন আবার আঙ্গুল উঁচিয়ে কথা বলেন এবং শুরু করেন এবং এটা কোনো পলিটিক্যাল শিষ্টাচার হতে পারে না। আপনি তার কথা বলার বচনভঙ্গি খেয়াল করেন, সে দাম কি দিচ্ছে এবং পর যখন মঈন খান আবার কথা বলতে শুরু করেন, এটা সালাউদ্দিন কাদের সহ্য হয় নাই, সে চলে গেল পেছন থেকে। যে লিডার তার সিনিয়রদেরকে সম্মান দেয় না, তিনি পাওয়ারে আসলে জনগণকে কি সম্মান দিবেন? খেয়াল করলেন তার কথাবার্তার টোন কিরকম হচ্ছে। এদিকে আমির খসরু যখন কথা বলেন, সে কিন্তু পদে কথা বলেন। চলুন আমরা এটা আলোচনা করি। সালাউদ্দিন বলেছিলেন, চুপ্পুকে সরালে সংবিধান সংকটে পড়ে যাবে। কিন্তু তার কোনো বিকল্প নাই। চুপ্পুর কোনো বিকল্প নাই। কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ করলে তার বিকল্প আছে। এ থেকে বোঝা যাচ্ছে আসলে যে যেভাবে হাসিনা বলল যে হাসিনার কোনো বিকল্প নাই, ঠিক চুপ্পুরও কোনো বিকল্প নাই বিএনপির কাছে। সালাউদ্দিনকে নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে, যার জবাব কিন্তু তাকে দিতে হবে এবং বিএনপিকেও এর জবাব পরিষ্কার করতে হবে তাদের পক্ষ থেকে। মেইন কারণ হচ্ছে যদি বিএনপি পাওয়ারে যায়, তাহলে তার মুখ্য নেতা হবেন এই সালাউদ্দিন চৌধুরী। একটি কোয়েকশন অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে চলতেছে যে সালাউদ্দিন কাদের এস আলমের সাম্রাজ্য দেখভাল করছেন, তাকে প্রোটেকশন দিচ্ছেন, তার সম্পদকে, তার কোম্পানিগুলাকে। এর কারণও আছে। রিসেন্টলি দেখা যাচ্ছে সালাউদ্দিনের ছেলে সৈয়দ ইব্রাহিম আহমেদ এস আলমের অফিস দেখভাল করছে। এই বিষয়টা কিন্তু তাকে জবাব দিতে হবে, পরিষ্কার করতে হবে সবাইকে। কারণ গুজন উঠতেছে যে এস আলম হাসিনা অলিগার ছিল, ব্যাংক ডাকাত ছিল। সে ব্যাংক ডাকাতেও সব টাকা তুলে নিয়ে চলে গেছে এবং বাংলাদেশের তার যে নাগরিকত্বও সে চলে গেছে অলরেডি। তাহলে কোন লাভে সালাউদ্দিন তার কোম্পানিগুলাকে প্রোটেকশন দিতেছে? এই বিষয়গুলা কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে মানুষের মনের মধ্যে এবং বিএনপিকে তো জবাব দিতে হবে, সালাউদ্দিনকেও এটা পরিষ্কার করতে হবে সবার কাছে। সালাউদ্দিন যে বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, সেটা ছিল এস আলমের এস আলম কোম্পানির একজন অফিসারের। তখন তিনি কিন্তু যখন সালাউদ্দিন ফিরে আসলেন, তখন তিনি কি করলেন? এস আলমের গাড়ি চড়ে চট্টগ্রাম ঘুরে বেড়ালেন। এর মানে কি ভাই? কাল মে কুছ কালা হ্যায়। সালাউদ্দিন গুম কমিশনে তার জবানবন্দি দিয়েছেন। গুম কমিশন হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। তাদের বিচার করার কোনো এখতিয়ার নাই। গুমের বিষয়ে তারা কিছু করতে পারবে না। কিন্তু বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আছে। সো এখন পর্যন্ত সালাউদ্দিন কোনো অভিযোগ দাখিল করেন নাই। তবে রিসেন্টলি পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও পাবলিশ হয় এবং ভিডিও পাবলিশ হওয়ার পরে সালাউদ্দিনের লয়ার একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি ভুলে গেছেন অভিযোগ করতে। এখানে কিন্তু কোয়েকশন থেকে যায় আসলে। এটা কিন্তু সালাউদ্দিন সাহেবের অধিকার যে তিনি অভিযোগ দাখিল করবেন এবং তার বিস্তারিত জানাবেন। এবার আমরা সালাউদ্দিনের গুমের পরের কিছু ঘটনা নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন আগে ইলিয়াস হোসাইন ফেসবুকে একটি পোস্ট করেন যে সালাউদ্দিন কেন আ গুম কমিশনে তিনি জবানবন্দি দিয়ে কিন্তু কিন্তু অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু তিনি কোনো অভিযোগ দাখিল করেন নাই। এই পোস্টের পরে তাসনিম খলিল একটি পোস্ট করেন। আপনারা দেখতেছেন এই পোস্টটা স্ক্রিনে চলতেছে। তিনি বলতেছেন বিএনপির একজন মজলুম নেতার বিরুদ্ধে এভাবে কথা বলা ঠিক না। তিনি একজন মজলুম ব্যক্তি। ঠিক আছে? তিনি ১০ টা ১৫ টা বছর আম গুম ছিলেন। ঠিক আছে? অন্য একটা দেশে ছিলেন। সো সালাউদ্দিন গুম হওয়ার পর থেকে সবাই তার পক্ষে ছিলেন কিন্তু। ইলিয়াস হোসাইন বলি, পিনাকি ভট্টাচার্য বলি, সবাই তাকে নিয়ে ভিডিও বানাইছে, তারা বিষয় নিয়ে কথা বলছে।
গুমের পর কিছু কর্মকাণ্ড কিন্তু উদ্বেগের জন্ম দিয়েছে। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে আসলে। কারণ তিনি একজন পলিটিশিয়ান। এবার আমরা দেখব গুম হওয়ার পর সালাউদ্দিন কেমন মজলুমের জীবন যাপন করছেন। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে যে গেস্ট হাউসের ফটো চলতেছে তার নাম হচ্ছে সানরাইজ গেস্ট হাউস, শিলং, ইন্ডিয়া। এই গেস্ট হাউসে সালাউদ্দিন সাহেব তার গুমের 10 বছর কাটিয়েছেন। এই গেস্ট হাউসের রেটিংটা খুব ভালো, গুগলে আমি চেক করেছি এবং আমি কিছু ফটো শেয়ার করি। এই গেস্ট হাউস ফুল অফ লাক্সারি প্যাকেজ, মানে একদম লাক্সারি সেটআপ। সালাউদ্দিন সাহেব যদি কারো সাথে দেখা করতেন তাহলে তিনি এই লঞ্চে বসে দেখা করতেন। কখনো তিনি লুঙ্গি পরতেন, কখনো পায়জামা পরতেন। সালাউদ্দিন এই গেস্ট হাউসে ওঠেন মে 2015। 2 মাস পর ডেইলি স্টার একটি রিপোর্ট তাদের নিউজ পেপারে প্রিন্ট করে। এই রিপোর্টে তারা উল্লেখ করে যে এই গেস্ট হাউসে, খুবই লাক্সারি একটা গেস্ট হাউস, তিনি 2টা রুম ভাড়া করে নিয়েছেন, কিন্তু তিনি থাকেন একই রুমে এবং এই 2টা রুমের সাথে কিচেন, ডাইনিং, লন, ইভেন ফায়ার প্লেসও আছে। এই গেস্ট হাউসের ভাড়া ছিল মাসে বাংলা টাকায় 1.5 লক্ষ টাকা। একজন ম্যানেজারও ছিল, তার নিরাপত্তা কর্মী ছিল 2 জন, একজন মালি ছিল। ফুল প্যাকেজ, মানে লাক্সারি ফুল প্যাকেজ। এই গেস্ট হাউসের পাশেই ছিল কিন্তু এয়ারফোর্সের অফিস, ইন্টেলিজেন্স মানে র এর অফিস। সালাউদ্দিন সালাউদ্দিন অবৈধ অনুপ্রবেশের কারণে কিন্তু বিএসএফ এর কাছে আটক হয়েছে, মানে ইন্ডিয়ান পুলিশের কাছে আটক হয়েছে না এক্স্যাক্টলি। যেহেতু তিনি ইন্ডিয়ায় পলিটিক্যাল কোনো অ্যাসাইলামে ছিলেন না, তার এই লাক্সারি লাইফস্টাইলের টাকাটা দিল কে? কারণ তার তো কোনো ইনকাম সোর্স ছিল না। টাকা কি বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে গেছে? তারা তো অবৈধ টাকা পাঠাইছে। এই কোয়েকশন কিন্তু সবার মনে ঘুরপাক খাচ্ছে। চলুন কিছু ফটো দেখা যাক। সালাউদ্দিন সাহেবের সাথে কিছু মানুষ দেখা করতে যান এই গেস্ট হাউসে এবং তার মধ্যে একজনকে দেখে রাখুন। সে যে গালে হাত দিয়ে বসে আছে। সালাউদ্দিনের সাথে যত মিটিং হয়েছে সবগুলোর মধ্যে তার ফটো বিদ্যমান এবং চলুন দুজনের সাথে একসাথে আমরা দেখি, মিলিয়ে দেখি এবং চলুন তার পরিচয় জানা যাক। তার নাম হচ্ছে বিপ্লব পার্থ। তাকে সবাই চিনে। তিনি আওয়ামী লীগের লেসপেন্সার কর্মী, ইন্ডিয়ার এজেন্ট, রয়ের এজেন্ট। পুরো আওয়ামী লীগের সময়কালে তিনি খুব অ্যাক্টিভ ছিলেন। তিনি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রামে এবং আজম নাসিরউদ্দিনের ডান হাত। আজম নাসিরউদ্দিনের একটি নিউজ পোর্টাল ছিল, তার মধ্যে সে সাংবাদিক হিসাবে কাজ করতেন। তার আরো একটি পরিচয় আছে, তিনি হচ্ছে ইসকনের সাধারণ সম্পাদক। চিন্ময় ইস্যুতে যখন সবাই অ্যাক্টিভ ছিল, তখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু এই বিপ্লব। আওয়ামী লীগের আমলে বিপ্লবরা 60 বার ইন্ডিয়া ভিজিট করে এবং সবগুলো ছিল সরকারি ভিজিট, সরকারি সফর এবং ভেরিফাই করার জন্য তার পাসপোর্ট চেক করা হোক, এটা আমাদের দাবি। এদিকে আমির খসরু এই বিপ্লবকে একটা অনুষ্ঠানে ডাকেন এবং তাকে আসলে তিনি পরিচয় করে দেন বিএনপির হিসাবে। মানে তার কাজ হচ্ছে বিএনপির সাথে যুক্ত করা এই বিপ্লবকে। তার পরে দেখেন চিন্ময়ের সাথে তার ফটো, সালাউদ্দিন সাহেবের সাথে তার ফটো, ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে তার ফটো। এবার পরিষ্কার হচ্ছে কেন আমি বলছিলাম তার চেহারা চিনে রাখার জন্য। কিন্তু আমির খসরু অমিত শাহের সামনে কিভাবে ঝুঁকে আছেন দেখেন। এখন পয়েন্ট মিলান। আমির খসরু, সালাউদ্দিন, চিন্ময়, ইসকন, বিজেপি, র, সব লাইন মিলতেছে? সব লাইন মিলতেছে। এরা সবাই একসাথে কাজ করতেছে, এই জন্যই সেভাবে কথা বলতেছে। সো সালাউদ্দিন, আমির খসরু এনডিআর মাল এবং রয়ের এজেন্ট, এটা কিন্তু প্রমাণিত। আরো একজন কিন্তু যুক্ত হয়েছে, সেটা রুমিন ফারহানা। তো 2 দিন আগে রুমিন ফারহানা এনডিআর প্রোপাগান্ডা স্প্রেডার, মিস ইনফরমেশন স্প্রেডার, গদি মিডিয়া, আজ তাক বাংলা টিভি চ্যানেলে একটা ইন্টারভিউ দেয় এবং তিনি যে ভাষায় কথা বলেন, মনে হচ্ছিল যে রুমিন বাংলাদেশে বসে এনডিআর পক্ষ নিয়ে বর্তমান গভর্নমেন্টের বিপক্ষে এনডিআর কাছে আসলে অভিযোগ জানাচ্ছেন। তার এই ইন্টারভিউ পাবলিক হওয়ার পর চারদিকে কিন্তু হইচই পড়ে যায় এবং আমরা আরো একজন রয়্যাল এজেন্টকে দেখতে পেলাম,
এবং ইন্ডিয়ার স্পেন্সারকে দেখতে পেলাম, সে হলো রুমিন ফারহানা। শেষ কথা হচ্ছে বিএনপি ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। এটা বাস্তবতা, মেনে নিতে হবে সবাইকে। আপনি তাদের সবগুলা নেতার কোনগুলা চেক করেন, ভাষাগুলা চেক করেন। তারা কোন ভাষায় কথা বলতেছে দেখেন। ইন্ডিয়া যে ভাষায় কথা বলতেছে ঠিক সেইম বিএনপির লিডাররাও সেইম ভাষায় কথা বলতেছে। ইভেন আমি অবাক হয়েছি, তারেক রহমানও সেইম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন। তাদের কিন্তু কোনো দায় আসে না। যে সংস্কার হোক না হোক তাদের কিচ্ছু যায় আসে না। তাদের ক্ষমতা দরকার। তাদের আওয়ামী লীগকে পুনর্বাসন করা দরকার। এটা হচ্ছে তাদের মেইন এজেন্ডা। আর এই একটা এজেন্ডা পূর্ণ করার জন্য পুরা বিএনপি মাঠে নেমে গেছে। এবার আমাদের চিনে রাখতে হবে যে কারা বাংলাদেশের পক্ষে কাজ করতেছে, কারা বাংলাদেশের বিপক্ষে কাজ করতেছে। ওরা বলতেছে আ নির্বাচন হবে। এরা বলতে পারে একজন পলিটিক্যাল পার্টি হিসাবে। কিন্তু এত কড়া ভাষায় কথা বলা, এবং আজকে একজন নেতা বলতেছে যে যদি ইউনূস গভর্নমেন্ট কোনো ডেট না দেয়, আমরা ডেট দিয়ে দিব নির্বাচনের। তার মানে কি রে ভাই? তার মানে কি? সে বলতেছে আজকে যে ঢাকায় চলাফেরা করতে পারছেন? আমাদের এই লীগ, ওই লীগ মাঠে বসে আছে। সো যদি আমরা চাপ দেই, সব একদম নিমেষ মিলিয়ে যাবে। সো তারা কিন্তু হুমকি দিচ্ছে। এখন আমাদের দেশের মানুষকে এক থাকতে হবে এবং এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।